নির্বাচনের গেম চেঞ্জার হতে পারে সুইং ভোটার, পাল্টে দিতে পারে সমীকরণ। দোদুল্যমান ভোটারদের মন জয় হারজিত বলছেন বিশ্লেষকরা। প্রার্থিতা ফিরে পেতে ষষ্ঠ দিনের মতো চলছে আপিলের শুনানি। চলবে বিকেল 5টা পর্যন্ত। গেল 5 দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন 277 জন। কথা রাখতে পারল না এনসিটিবি, সব বই পেতে আরো 15 দিনের অপেক্ষা। হতাশ মাধ্যমিক ও সমমানের শিক্ষার্থীরা। মার্কিন হামলার আশঙ্কায় 5 ঘন্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা নেই জানালেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এবং পরিচালক নাজমুলকে শোকজ করেছে বিসিবি। 48 ঘন্টার মধ্যে দিতে হবে লিখিত জবাব। নিয়ম অনুযায়ী বিষয়টি নিষ্পত্তির আশ্বাস। দুপুর 1টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। নির্বাচনের হিসাব নিকাশে যাদের সিদ্ধান্ত শেষ মুহূর্তে এসে সব সমীকরণ পাল্টে দেয় তারাই সুইং ভোটার। দলীয় আনুগত্যের বাইরে থাকা এই ভোটাররা প্রার্থী, ইস্যু ও সময়ের বাস্তবতা দেখে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন। বাংলাদেশের আগে নির্বাচনগুলোতেও দেখা গেছে সুইং ভোটারদের দিক বদলেই এসেছে বড় জয় কিংবা অপ্রত্যাশিত ফল। আসন্ন নির্বাচনে তরুণ ভোটার ও নতুন রাজনৈতিক বাস্তবতায় এই দোদুল্যমান ভোটাররাই হতে পারেন সবচেয়ে বড় ফ্যাক্টর। বিস্তারিত জাগরিস রিপোর্টে। নির্বাচন মানেই হিসাব নিকাশের খেলা। কে কত ভোট পাবেন, কোন এলাকায় কার প্রভাব বেশি, কার ভোট ব্যাংক কতটা শক্ত, সবকিছুই চলে সংখ্যার কষাকষিতে। এই অঙ্কের ভেতর দিয়ে নির্ধারিত হয় ক্ষমতার ভারসাম্য, জয় পরাজয়ের রেখা। কিন্তু এই হিসাব যতই নিখুঁত মনে হোক না কেন, কিছু হিসেব বদলে দিতে পারে পুরো সমীকরণ। ভোটের ময়দানে যেমন আছে দলীয় সমীকরণ ও স্থায়ী ভোট ব্যাংকের হিসাব, তেমনি আছে এক বিশেষ শ্রেণীর ভোটার যাদের অবস্থান আগে ভাগে নির্ধারিত নয়, কিন্তু তাদের একটি সিদ্ধান্তই অনেক সময় পাল্টে দিতে পারে পুরো নির্বাচনের গতিপথ। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এই অনিশ্চিত কিন্তু প্রভাবশালী ভোটারদেরই বলা হয় সুইং ভোটার। তাদের দোলাচল, তাদের পছন্দের পরিবর্তনই নির্বাচনের ফলাফলে এনে দেয় নাটকীয় মোড়। রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের নির্বাচনে জয় পরাজয় বড় ভূমিকা রাখে সুইং ভোটাররা। প্রশ্ন হতে পারে, সুইং ভোটার কারা এবং কিভাবে বদলে দেন ভোটের হিসেব? উত্তর সহজ, তা হলো তারা কাকে ভোট দেবেন সে নিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগেন এবং শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেন। এই ধরনের ভোটারদের সুইং ভোটার বলা হয়ে থাকে। এমন ভোটাররা সাধারণত এক এক নির্বাচনে এক এক দলকে ভোট দেন। তাদের অবস্থান স্থির নয় বলেই তারা সুইং ভোটার। ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর শুরুতে যখন দল ভিত্তিক রাজনীতি খুব শক্তিশালী ছিল, তখন মানুষ বংশ পরম্পরায় একই দলকে ভোট দিত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গেই একদল সচেতন ভোটার তৈরি হয়, যারা প্রার্থীর গুণাগুণ বা ইস্যু দেখে ভোট দেওয়া শুরু করে। পশ্চিমা বিশ্বে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নির্বাচনে সুইং টেস্ট বা দোদুল্যমান রাজ্যগুলি ঠিক করে দেয় কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট। বাংলাদেশে কি সুইং ভোটার আছে? উত্তর হলো হ্যাঁ। বাংলাদেশের প্রেক্ষাপটে 2001 থেকে 2008 সালে নির্বাচনের দিকে তাকালে এই প্রমাণ পাওয়া যায়। 2001 সালে প্রধান দুই জোটের ভোটের পার্থক্য ছিল মাত্র 1% কম, অথচ 2008 সালে আওয়ামী লীগ একাই পায় 48% ভোট। অর্থাৎ এই বড় একটা অংশ ছিল সুইং ভোটার, যারা ইস্যু ভেদে তাদের মত পরিবর্তন করেছেন। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে সুইং ভোটারদের কি ভূমিকা থাকবে? উত্তর অবশ্যই থাকবে। এমনকি বিশেষজ্ঞরা বলছেন, এবার সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। কারণ গত 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচনে একটি বড় প্রজন্ম ভোট দেওয়ার সুযোগ পায়নি। আগামী নির্বাচনে তরুণ ভোটারের সংখ্যা হবে প্রায় 5,56,00,000, যা মোট ভোটারের 43%-এরও বেশি। এই বিশাল তরুণ গোষ্ঠী হতে পারে আগামী নির্বাচনের গেম চেঞ্জার। 24
চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক মেরুকরণ বদলে গেছে। অনেক বিশ্লেষক মনে করছেন আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে তাদের বিশাল একটি ভোট ব্যাংক এখন সুইং ভোটার হিসেবে কাজ করবে। তারা শেষ পর্যন্ত কাকে বেছে নেবে তা এখনো অনিশ্চিত। এছাড়াও সুইং ভোটাররা রাজনৈতিকভাবে অজ্ঞ নয়, বরং তারা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন। তারা দেখেন কাকে ভোট দিলে দেশ নিরাপদ থাকবে, কার কাছে তার স্বার্থ সংরক্ষিত হবে। আসন্ন নির্বাচনে এই দোদুল্যমান ভোটারদের মন যারা জয় করতে পারবেন, বিজয় তাদেরই সুনিশ্চিত বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। বড়গুণের অনেক মানুষই জানেন না গণভোট কি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে এবার গণভোটও অনুষ্ঠিত হবে। নতুন এবং প্রান্তিক ভোটাররা ভিন্ন ধারণা রাখলেও বেশিরভাগ মানুষ সিদ্ধান্ত নিতে পারছেন না। বড়গুনার 2টি আসনে মোট ভোটার সংখ্যা 8,51,790, পুরুষ ভোটার 4,23,000, নারী 4,28,000, তৃতীয় রিংয়ের ভোটার 15 জন। নতুন ভোটাররা কিছুটা জানলেও অনেকেই গণভোটের বিস্তারিত জানে না। বিস্তারিত জাগরের রিপোর্টে। বরগুনার মানুষ ভোটের অভিজ্ঞতা রাখলেও গণভোট সম্পর্কে ধারণা কম। টেলিভিশন, সোশ্যাল মিডিয়া এবং মানুষের মুখে শুনলেও হ্যাঁ বা না সিদ্ধান্ত দিতে পারছেন না তারা। ভোট নিয়ে আগ্রহ থাকলেও গণভোটের ব্যাপারে জানেন না অনেকেই। তাই ভোট দেওয়ার সুযোগ থাকলেও গণভোট কি তা নিয়ে সংশয়ে রয়েছে ভোটাররা। গণভোট কয় কি? আমি এই শুনলাম। গণভোটটা কি লাভ লস এটা তো আমরা জানি না। গণভোটটা আমি বুঝছি হাতারি যে এই যে গণভোট ও মুখ সুমুখ হ্যাং ত্যাং টিভি টুবিতে দেখি যে গণভোট ঠিক আছে। গণভোটটা যে কে রে কয় এই আমরা চেনলাম না। গণভোট আমরা কখনো দিই নাই। শুনি এবছরে হা না ভোট, তাই হার ভিতরে কি আর নার ভিতরে কি আমরা এটা জানি না। এদিকে নতুন ভোটাররা জানলেও গ্রামের বেশিরভাগ মানুষ গণভোট সম্পর্কে জানেন না। শুধুমাত্র টিভি বা ফেসবুকে শুনেছেন তারা। ফলে নতুন ভোটারদের দাবি সরকারের উচিত সবাইকে সচেতন করা। শুনতেছি যে গণভোট, আসলে গণভোটটা কি? আমরা যারা মোটামুটি শিক্ষিত আছি, আমরা এই বিষয়ে আমাদের ধারণা থাকলেও যারা গ্রামগঞ্জে তাদের আসলে মোটেও এই বিষয়ে কোনো ধারণা নেই। 2015 সালে যারা আমরা ভোটার হয়েছি, এই ভোটারের পরে কেউ আমরা এখন পর্যন্ত ভালো পাই এরকম সুস্থ মতো ভোট দিতে পারি নাই। আমি 98 সালে ভোট দেই, এখন পর্যন্ত আমি শুনি নাই গণভোটটা কি এবং কেমন আমরা দেখি নেই, আর এটা বুঝিও না আমরা। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতিকুল ইসলাম জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠীকে সচেতন করতে ভিজিডি ও ভিজিএফ উপকারভোগীদের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। বাংলাদেশে প্রথম গণভোট হয় 1977 সালে। এরপর 1985 ও 1991 সালে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এবার ভোটারদের হ্যাঁ বা না ভোট দিতে হবে তত্ত্বাবধায়ক সরকার, সাংবিধানিক প্রতিষ্ঠান, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা, 30টি সংস্কার প্রস্তাব ও অন্যান্য সংশোধনী বিষয়ে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। প্রার্থিতা ফিরে পেতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা 6ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে। বৃহস্পতিবার সকাল 10টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুরু হয়েছে আপিল শুনানি। বিকেল 5টা পর্যন্ত চলবে এই শুনানি। প্রথম চতুর্থ দিন 70টি করে আবেদন নিষ্পত্তি হলেও পঞ্চম দিনে 100টি করে শুনানি করেছে নির্বাচন কমিশন। বুধবার শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন 74 জন, আর বাতিল হয়েছে 18 জনের আবেদন। স্থগিত রাখা হয়েছে 8 জনের। প্রার্থীর বৈধতার ক্ষেত্রে ছোটখাটো সংশোধনযোগ্য ত্রুটি বিবেচনা করছে বলে জানিয়েছে ইসি। গত 5 দিনে মোট আবেদন নিষ্পত্তি হয়েছে 380টি। প্রার্থিতা ফিরে পেয়েছেন 277, বাতিল হয়েছে 81টি আর স্থগিত 23টি। গত 5 দিনে মোট আবেদন নিষ্পত্তি হয়েছে 380টি। প্রার্থিতা ফিরে পেয়েছেন 277, বাতিল হয়েছে 81টি আর স্থগিত 23টি। 26 নির্বাচনের সংশোধিত তফসিলের সময়সূচি অনুযায়ী আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। পরদিন 21 জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবে। তারপর 22 জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টা পর্যন্ত। আর 12 ফেব্রুয়ারি সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল 4:30টা পর্যন্ত চলবে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। বাহরাইনে একটি বাসায় পোস্টাল ব্যালটের অনেকগুলো খাম গণনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনার সমালোচনার মুখে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলেন, সেখানে 160টি ব্যালট ছিল, কোনো খাম খোলা হয়নি।
এবং ভিডিওতে এই ধরনের কিছু দেখা যায়নি। বিষয়টি বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেখছেন। তিনি জানান, পোস্টাল ব্যালট বিতরণে যে পদ্ধতি অনুসরণ করা উচিত তা বাহরাইনের ডাক বিভাগ তদন্ত করে জানাবে। তিনি বলেন, কেউ হয়তো পোস্টাল ভোট পাওয়ার আনন্দ ভাগ করতে ভিডিও করেছেন, কিন্তু এটি করা উচিত হয়নি। ইসি সচিব উদাহরণ দিয়ে বলেন, ছাত্র জীবনে হোস্টেলে চিঠিপত্র রেখে নেয়ার মতো একটি বাক্সে 160টি ব্যালট রাখা হয়েছিল। বাংলাদেশি প্রবাসীরা 4-5 জন মিলে ব্যালটগুলো ভাগ করে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি ইতোমধ্যে বাহরাইন পোস্টকে জানানো হয়েছে। বিএনপি অভিযোগ করেছে, ধানের শীষ প্রতীকে ভাঁজ পড়েছে। ইসি সচিব জানান, প্রতীকের ক্রম গ্যাজেট অনুযায়ী রাখা হয়েছে। ইসি নিশ্চিত করেছেন, পোস্টাল ব্যালটে কোনো অনিয়ম হয়েছে কিনা তা তদন্তের পর জানা যাবে। আবারও কথা দিয়ে কথা রাখতে পারল না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। মাধ্যমিক ও সমমানের সব বই পৌঁছানো যায়নি শিক্ষার্থীদের হাতে। এর আগে এনসিটিবির কর্মকর্তাদের সাথে নিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার জানিয়েছিলেন, 15 জানুয়ারির মধ্যে সব বই দেয়া হবে। এখন সব শিক্ষার্থীর কাছে বই পৌঁছে দিতে আরও 15 দিন সময় চাইছে এনসিটিবি। গেল 28 ডিসেম্বর এনসিটিবির অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে চলতি বছরের পাঠ্যপুস্তকের সফট কপি অনলাইনে উন্মুক্ত করে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে তখন শিক্ষা উপদেষ্টা জানান, 15 জানুয়ারির মধ্যেই শতভাগ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে। আর অল্প কয়েকদিনের মধ্যে বই পৌঁছে দেওয়ার কথা বলেছিল এনসিটিবি, কিন্তু এখনও প্রায় 1 কোটি বই পৌঁছায়নি স্কুলে। এতে শিক্ষাবর্ষের প্রথম মাস অনেক বিষয়ের বই ছাড়াই শেষ করতে হবে শিক্ষার্থীদের। যদিও এনসিটিবি বলছে, যথাসময়ে বই দিতে প্রিন্টার্সগুলোকে তাগাদা দিচ্ছেন তারা। এদিকে কর্মকর্তার দাবি, গেল 1.5 দশকে জানুয়ারির প্রথম সপ্তাহে কখনোই শতভাগ বই পৌঁছানো যায়নি। কখনো কখনো মার্চ-এপ্রিল পর্যন্ত সময় লেগেছে। সেই অর্থে এবার 30 জানুয়ারির মধ্যে বই গেলেও তা এনসিটিবির জন্য নতুন মাইলফলক। টানা 10 দিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। আর টানা 7 দিন ধরেই দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হচ্ছে শীতের জেলা পঞ্চগড়ে। বৃহস্পতিবার সকাল 9টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 28 ডিগ্রি। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, পঞ্চগড়ে তেঁতুলিয়া টানা 10 দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা 7 থেকে 10-এর মধ্যেই ওঠানামা করছে। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। শৈত্যপ্রবাহের ফলে তেঁতুলিয়া সহ আশেপাশের এলাকায় বিকেলের পর থেকে ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। কনকনে শীত থাকে সকাল 10টা পর্যন্ত। তবে সকালেই সূর্যের মুখ দেখা যায় এবং ঝলমলে রোদে স্বস্তি ফেরে জনজীবনে। Treat chocolate. Treat moment. Sweet moment. জানাবো আন্তর্জাতিক সংবাদ। আকাশসীমা খুলে দিয়েছে ইরান। সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কায় প্রায় 5 ঘন্টা বন্ধ থাকার পর ইরান তাদের আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুসারে বুধবার প্রায় 5 ঘন্টা ইরান তাদের আকাশসীমা বন্ধ রাখে। ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা ফ্লাইট রাইডার 24 জানিয়েছে, বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এবং ফ্লাইট চলাচলে অনুমতি দেওয়া হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেন, তাকে জানানো হয়েছে যে ইরানে বিক্ষোভকারীদের হত্যাকাণ্ডের ঘটনা বন্ধ হয়েছে, তবে তিনি সামরিক পদক্ষেপ নেবেন কিনা সেই বিষয়টি দেখা হবে। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার ইচ্ছা বা পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার খবরকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংঘাতে জড়ানোর উস্কানি দেওয়ার জন্য ভুয়া তথ্য ছড়ানোর অংশ বলে অভিহিত করেছেন। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো বিক্ষোভকারীর ফাঁসি দেওয়ার পরিকল্পনা নেই। তার কথায় ফাঁসি দেওয়ার প্রশ্নই আসে না।
ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড স্থগিত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটি সামনে আসে। মৃত্যুদণ্ড কার্যকরের জন্য নির্ধারিত প্রথম প্রতিবাদী এরফান সুলতানের মৃত্যুদণ্ড স্থগিতের খবর প্রকাশিত হওয়ার পর বুধবার বিকেলে হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন তাকে নিশ্চিত করা হয়েছে যে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করা হয়েছে। এর একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ইরান বিক্ষোভকারীদের হত্যা করলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিলেন। সংঘাতের আশঙ্কার মধ্যে কাতারের একটি বিমান ঘাঁটি থেকে কিছু কর্মী প্রত্যাহারও শুরু করেন যুক্তরাষ্ট্র। এবারে খেলার খবর। আপত্তিকর মন্তব্য করায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে শোকজ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাকে কারণ দর্শানোর জন্য 48 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। তার ব্যাখ্যা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে বিসিবি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে তার ব্যাখ্যা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে বিসিবি। নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কটের হুমকি দিয়ে রেখেছে কোয়াব। আজ মাঠে ফিরছে বিপিএল, সেটিকে আমলে নিয়েছে বিসিবি। বিজ্ঞপ্তির শেষ অংশে বলা হয়েছে বিসিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে খেলোয়াড়রা বিপিএল এবং বোর্ডের আওতায় সকল ক্রিকেট কার্যক্রমের মূল অংশীদার এবং প্রাণ। বোর্ড আন্তরিকভাবে আশা করছে যে ক্রিকেটাররা তাদের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা প্রদর্শন চালিয়ে যাবেন, টুর্নামেন্টের সফল সমাপ্তি নিশ্চিত করবেন এবং বিপিএল এর সুষ্ঠু ধারাবাহিকতা বজায় রাখবেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচনের গেম চেঞ্জার হতে পারে সুইং ভোটার, পাল্টে দিতে পারে সমীকরণ। দোদুল্যমান ভোটারদের মন জয় হারজিত বলছেন বিশ্লেষকরা। প্রার্থিতা ফিরে পেতে ষষ্ঠ দিনের মতো চলছে আপিলের শুনানি, চলবে বিকেল 5টা পর্যন্ত। গেল 5 দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন 277 জন। কথা রাখতে পারল না এনসিটিবি, সব বই পেতে আরো 15 দিনের অপেক্ষা, হতাশ মাধ্যমিক ও সমমানের শিক্ষার্থীরা। মার্কিন হামলার আশঙ্কায় 5 ঘন্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা নেই জানালেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এবং পরিচালক নাজমুলকে শোকজ করেছে বিসিবি, 48 ঘন্টার মধ্যে দিতে হবে লিখিত জবাব। নিয়ম অনুযায়ী বিষয়টি নিষ্পত্তির আশ্বাস। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।